আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। স্যার নমস্কার, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আপনাকে স্বাগত জানাই। গতকাল ইন্টারন্যাশনাল প্রেস ডে পেরিয়ে গেছে এবং আমরা সাংবাদিক যারা মাটির সাথে মিশে কাজ করি এবং আমাদের কাছেও একটা গতকাল গর্বের দিন ছিল। আপনি সাংবাদিক জগতে একজন নক্ষত্র, যাকে আমরা মনে করি আপনি আমাদের আদর্শ। একজন সাংবাদিক হিসাবে আপনি বহুদিন ধরে এই প্রফেশনে রয়েছেন। প্রথমত আপনাকে কাছে জানতে চাইবো আমরা যে আপনি প্রথম দিন যেদিন থেকে সাংবাদিকতা শুরু করেছিলেন সেই দিন থেকে আপনি কি বাধার সম্মুখীন হয়েছিলেন এবং আজকে যে আপনি এত বড় একটা জায়গায় পৌঁছেছেন, এই জায়গাটা অ্যাচিভ করতে আপনাকে কি বাধা প্রাপ্ত হতে হয়েছিল? সাংবাদিকতার শুরু মানে আমি 1973 সালে আসানসোল বিবি কলেজে যখন পড়তে যাই, তখন আমি যেহেতু কবিতা লিখতাম ছোটোবেলা থেকেই, তো সেই সময় আমাকে আমার কবিতা পড়ে সুশীল মালখণ্ডী বলে এক ভদ্রলোক, তিনি পর্যবেক্ষক পত্রিকা চালাতেন, সাপ্তাহিক পত্রিকা, তিনি ডেকে পাঠালেন এবং ডেকে পাঠিয়ে বললেন যে আমাদের 4 সপ্তাহে 4টে গ্রাম রিভিউ করে দেওয়ার জন্য লিখতে হবে। সেখান থেকে শুরু, মাত্র 2 মাসের মধ্যেই সেই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লিপি, সাপ্তাহিক পত্রিকা, 1955 সালে যার জন্ম হয়েছিল, সেই পত্রিকার সম্পাদক আমাকে ডেকে বললেন যে উনি যেটুকু অর্থ দেন তার চেয়ে অনেক বেশি অর্থ দেব, তুমি আমার কাগজের সম্পূর্ণ দায়িত্ব নাও। তো আমি লিপি সাপ্তাহিক পত্রিকার সেই দায়িত্ব নিলাম এবং দায়িত্ব নেওয়ার সাথে সাথে আমি গোটা কাগজটার পরিবর্তন করলাম, তার আকৃতির পরিবর্তন করলাম। খুব ছাত্র জীবনেই এই কাজটা শুরু করলাম। করতে করতে 74 সালে আমি সেই সময় আচমকা দৈনিক সত্যযুগ, কলকাতার বিখ্যাত বাংলা দৈনিক তখন, তো সেই সত্যযুগ পত্রিকায় আমার সুযোগ এলো এবং বিবেকানন্দ মুখোপাধ্যায় তখন প্রধান সম্পাদক, জীবনলাল বন্দ্যোপাধ্যায় তখন সম্পাদক। সেই কাগজে আমি তখন বর্ধমান জেলার প্রথম সাংবাদিক, এবং আজকে যেমন জেলার পাতা, জেলার খবর তৈরি হয়েছে, আমি এটা সেই সময় বলছি, তখন কিন্তু এরা ওই এক কলম করে বিভিন্ন জেলার খবর দিত। সেই সুবাদে আমাদের 2 বর্ধমান মিলিত ছিল। তো সেই কাজ করতে করতেই 1980 সালে সাপ্তাহিক লিপিকে আমার স্বপ্ন ছিল যে আমরা দৈনিক করব, এবং যে মানুষ আজকে পৃথিবীতে নেই, আমি যা কিছু হয়েছে সাংবাদিকতায়, সেই সত্যরঞ্জন কর্মকার আমাকে যদি চূড়ান্ত স্বাধীনতা না দিতেন, সম্পাদক নাম থাকলেও ওনার কাজটা কিন্তু আমি মূলত করতাম। এবং এইখান থেকে 1980 সালে 4 জানুয়ারি আমরা দৈনিক লিপির প্রথম যাত্রা শুরু করি। প্রণব মুখোপাধ্যায় দিল্লি থেকে অত্যন্ত সহযোগিতা করেন এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বাদ দিয়ে এবং কলকাতা বাদ দিয়ে তখন অন্য কোনো টেলিপ্রিন্টার সার্ভিসে খবর কিনে খবর কাগজ চলতো না। সেটা কলকাতার বাইরে প্রথম পিটিআই এবং ইউএনআইকে নিয়ে আমরা এটা চালু করলাম। এই থেকে পুরো কাগজের আমি শুধু নিউজ এডিটর, জয়েন্ট এডিটর ছিলাম তাই নয়, তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই আমি সাংবাদিকদের যে সর্বভারতীয় সংগঠন এনইউজে, তার ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্টের প্রথম বর্ধমান জেলার সভাপতি, তারপর সম্পাদক, এবং পরবর্তী ক্ষেত্রে রাজ্য সংগঠন সম্পাদক, রাজ্যের বিভিন্ন পদে যাওয়া, তারপর তো সর্বভারতীয় স্তরে বহুবার ন্যাশনাল এক্সিকিউটিভ হওয়া, ইউনিয়ন কাউন্সিল মেম্বার হওয়া, এবং সারা ভারতবর্ষে সাংবাদিকদের জন্য ওয়ার্কশপ করে বেড়ানো। আমরা যখন প্রথম সাংবাদিকতা আমি শুরু করি, যেটা তুমি এক্ষুনি জানতে চাইলে, সেটা হচ্ছে আমরা কিন্তু খবর পাঠাতাম প্রধানত ওই পোস্টের মাধ্যমে, স্টোরি ভিত্তিক খবর, রেজিস্টার্ড পোস্টে, বা তখন স্পিড পোস্ট ছিল না, এভাবে যেত। আর আরেকটা ব্যবস্থা ছিল, টেলিফোনে আমরা খবর পাঠাতাম, খবরের কাগজে, যেগুলো ইমিডিয়েট ইনসিডেন্ট হতো। পরবর্তী ক্ষেত্রে একটু চেঞ্জ হওয়ার পর আমরা যারা ওই সাংবাদিক হিসেবে, তখনকার সময় কাগজ থেকে একটা কার্ড দেওয়া হতো এবং সেই কার্ডের সাথে আমাদের একটা কোড থাকতো BGEXQ। আমরা এই 5-6 জন মিলে এইটা ভোগ করতাম এবং ডিটিও, যে বর্তমান পোস্ট অফিসের নিচের তলা আসানসোলের হেড পোস্ট অফিসে, সেখানে আমাদের ডিটিও রুমে বসে আমরা খবর হাতে লিখে, কেউ টাইপ করে পাঠাতেন, সেইগুলো ওখান থেকে সরাসরি চলে যেত। এই ছিল তখনকার আমাদের টেলিপ্রিন্টারের মাধ্যমে খবর পাঠানো। আরও পরে আমি যখন বর্তমান প্রথম দিকে চালু হলো, তার যখন এই আসানসোলের দায়িত্ব নিলাম, দুর্গাপুরের দায়িত্ব নিয়ে কাজ শুরু করলাম, তখন কিন্তু আমরা যেটা শুরু করলাম
সেটা ছিল এই সার্ভিসের সাথে সাথে তখন প্রচুর পিসিও ছিল, সেই পিসিওগুলোর মাধ্যমে আমরা খবর পাঠাতাম এবং টেলেক্সের মাধ্যমে খবর পাঠানোটা তখন একটা বড় সুবিধে হলো। পরবর্তী ক্ষেত্রে আমাদের বলা হলো না, আপনারা ফ্যাক্সে পাঠান। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ফ্যাক্স দিয়ে দেওয়া হলো। আমরা রাত্রি 12টা অবধি বাড়িতেই ফ্যাক্স ব্যবহার করতাম এবং তার পরবর্তী ক্ষেত্রে এখন আপনারা জানেন যে আমরা মেইলের মাধ্যমে কিন্তু খবর পাঠাই এবং খুব দ্রুত সারা পৃথিবীর কাছে সেই খবর পৌঁছে যায়। অনেকেই বলেন যে আপনারা এত শিখেছেন কী করে। আমার সুবিধা ছিল, আমি বিবেকানন্দ মুখোপাধ্যায়ের মতো বাংলা সাংবাদিকতার জনক, তার হাত ধরে আমি বাংলা সাংবাদিকতা এসেছিলাম। আর পরে আমার সৌভাগ্য হয়েছে যে আমি সেখান থেকে আমাকে সরাসরি এই সময় বর্তমানে, আগে এটা টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের দীর্ঘদিনের কাগজ ছিল, 2013 সালে যখন বেরোয় তখন সুমন চট্টোপাধ্যায় তিনি এই কাগজের দায়িত্ব নেন সম্পাদক হিসেবে। আমাকে প্রথম দিনই ডেকে নেন যে কাল থেকে কাগজে কাজ শুরু করতে হবে। পরের দিন থেকেই আমি একেবারে প্রথম দিন থেকেই কাগজে কাজটা শুরু করি। আজও আমি এই সময় রয়েছি এবং নিয়মিতভাবে কাজটা করি। আমি রাঁচি মেন্টাল অ্যাসাইলামে ওই চোখ চুরির উপর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করার জন্য বেস্ট ক্রাইম রিপোর্টার অফ ইন্ডিয়া যে অ্যাওয়ার্ড দিল্লি থেকে ক্রাইম প্রিভেনশন সোসাইটি অফ ইন্ডিয়া দিয়েছিল, সেইটা পাই। পরবর্তী ক্ষেত্রে এদেশে এবং বিদেশে প্রচুর অ্যাওয়ার্ড আমি পেয়েছি সাংবাদিকতার জন্য। বাংলাদেশের বরিশাল, ঢাকা, যশোর থেকে শুরু করে একাধিক প্রেস ক্লাবে গিয়ে বক্তব্য রাখা, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এটা করা। যে আমি উপেন বিশ্বাসের মতো মানুষ, যার কাছ থেকে ক্রিমিনোলজি আমি শিখতে পেরেছি, যিনি প্রত্যেকবার জয়েন্ট ডিরেক্টর সিবিআই হিসেবেই হোক আর মন্ত্রী হিসেবেই হোক আমার পারিবারিক বন্ধু হয়ে উঠেছেন এবং তার কাছে তিনি নিজেই মজা করে বলেন যে আমার বায়োগ্রাফি লেখার জন্য উনি 3 জনকে ঠিক করেছেন ভারতবর্ষের। একজন বর্তমান পত্রিকার এই মুহূর্তে প্রকাশক জীবানন্দ, একজন অমিত মুখার্জি ছিল স্টার আনন্দের পুলিশ বিট করতো, আর একজন আমি। তো ওনার ইচ্ছে এই কাজটা যাতে আমি করি। আমার মনে হয় সেদিনের সাংবাদিকতার সাথে আজকের সাংবাদিকতার যে পার্থক্য, যেটা তোমার মৌলিক প্রশ্ন ছিল, সেটা হচ্ছে তখন সাংবাদিকরা খুব শেখার একটা আগ্রহ ছিল। তখন এই ধরনের মোবাইল ছিল না, গুগল ছিল না। এখন এটা চলে আসায় হয়েছে কি, একজন সাংবাদিক তিনি খেটে খুঁটে যে স্টোরিটা করছেন সেটাই পরবর্তী ক্ষেত্রে সবাই প্রায় টুকে ফেলেন। এইটা একটা বাজে দিক বলে আমার মনে হয়। আজকালকার দিনে এই প্রবণতাটাও অনেক কমে গেছে, কেননা এখন সবাই গুগল খুঁজে প্রায় সব পেয়ে যান। তো আমি বলবো গুগল কিন্তু কোনো ডিকশনারি নয়, সেই জন্য গুগলে যা থাকবে সবাই সব বিশ্বাস করবেন, এটা আমি কিন্তু মনে করি না। স্যার, আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। যেহেতু খবর করতে গিয়ে অনেক সাংবাদিককেই অনেক সময় পুলিশ প্রশাসনের হাতেও মার খেতে হয়েছে এবং সেখানে পুলিশ লাঠিচার্জ করেছে সাংবাদিকদের উপরে, এই সাংবাদিকতা করতে গিয়ে যেসব সাংবাদিকরা আহত হন বা তারা কাজ করতে পারেন না, কোথাও কি কেন্দ্র সরকারের যে কোনো নিয়মনীতি আসা উচিত যে সাংবাদিককে তার স্বতন্ত্রভাবে কাজ করতে দেওয়া, সেখানে কোনো পুলিশ হস্তক্ষেপ করবে না? না, এই প্রসঙ্গে আমি আমার জীবন দিয়ে বলতে পারি যে 1998 সালের 13ই ডিসেম্বর আমি সেই সময় ধারাবাহিক বর্তমান পত্রিকায় অবৈধ কয়লার ব্যাপক কারবার চলছিল গোটা আসানসোল জুড়ে। সেইটা লেখার জন্য আমার বাড়িতে ঐতিহাসিক ডাকাতি হয়। তারপরে আমি ঠিক কয়েক বছর পরে আমার 2002-তে এই কয়লার ট্রাকই আমাকে চাপা দিল আবার। সেই সময় আমাকে ওরা ভেবেছিল মারা গেছি, আমি কিন্তু মারা যাইনি। এই মুহূর্তে আমার পায়ের কিছু সমস্যা তৈরি হয়েছে সেই সময় থেকে, কিন্তু আমি বেঁচে আছি। 2002-তে আমার পুরো বাড়িটা আমার মেয়ে, বউ, মা সহ জ্বালানোর চেষ্টা হয়েছিল। আমি কিন্তু আমার আদর্শ, আমার লড়াই, আমার যে কাজ সেখান থেকে সরে আসেনি। এবার তোমার যে এক্স্যাক্ট প্রশ্নটা, সেটা হচ্ছে ভারতবর্ষে প্রেস কাউন্সিল বলে একটা জায়গা আছে, সাংবাদিকদের স্বাধীনতার কথাও বলা আছে। অর্থাৎ সাংবাদিকদের স্বাধীনতা আর নেই। কেন নেই বা কেন থাকছে না বা কেন পুলিশ বা শাসক দল প্রত্যেক রাজ্যেই এই অত্যাচারটা করার কারণ কিন্তু বুঝতে হবে একটা জায়গা। 1947 সালের আগে ভারতবর্ষের স্বাধীনতা পাওয়ার জন্য সাংবাদিকতা ছিল এবং সাংবাদিকরা লড়াই করেছেন। আমরা সেই সময় কাজী নজরুল তিনি এমন একটা সম্পাদকীয় লিখলেন যে তাকে হুগলির জেল এবং পরবর্তী ক্ষেত্রে তাকে সেখান থেকে সরিয়ে মুর্শিদাবাদের জেলে বহরমপুরে নিয়ে যাওয়া হয়েছিল। তো এই রকম তখন স্বাধীনতাকে পাওয়াটা ছিল মূলত লড়াই। শাসক যেই থাক না কেন সে কিন্তু কখনোই চাইবে না স্বাধীন সংবাদ মিডিয়া, এবং এই মুহূর্তে
প্রায় 15,000 নিউজ চ্যানেল এবং কয়েক লক্ষ পোর্টাল নিউজ ভারতবর্ষে চলছে। এই পোর্টাল নিউজগুলো কিন্তু কন্ট্রোলিং করার মতো জায়গা কিছু নেই। নিউজ চ্যানেল এবং নিউজ পেপারকে কন্ট্রোলিং করার মতো ভারতবর্ষে জায়গা আছে। ফলে দিল্লিতে যে সরকার থাকবে সে চাইবে দিল্লির কাগজগুলো সেই সরকারের কথা বলুক, রাজ্যে রাজ্যে যেটা তারা চাইবে। এবং কদিন আগেই আমরা দেখলাম উত্তরপ্রদেশের নৃশংসভাবে 120 কোটি টাকার কেলেঙ্কারির জন্য একজন ঠিকাদারের বিরুদ্ধে সংবাদ করার জন্য একজন সাংবাদিককে নৃশংসভাবে খুন করা হয়। তার মাথায় 15টা টুকরো করা হয়েছিল মাথার হাড়, এবং মেরুদণ্ডের শিরদাঁড়াটাকে বের করে ফেলা হয়েছিল, হৃৎপিণ্ডটাকে বের করে নেওয়া হয়েছিল। এতটাই অত্যাচার করা হয়েছিল। মধ্যপ্রদেশে আমরা দেখেছি পুলিশ প্রায় নেকেট অবস্থায় সাংবাদিকদের গ্রেপ্তার করেছিল। এটা শাসক দলের চরিত্র। কোনো যদি সরকারের সমালোচনা কেউ করেন, সেটা রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, যে কোনো সরকার, শাসক সেটা ভালো চোখে নেন না এবং তার বিরুদ্ধে কেস হয়। আমরা দেখি যে আজকের সাংবাদিকরা তারা কিন্তু তাদের একটা ব্যর্থতার দিক হচ্ছে যে সরাসরি শাসকের চোখে চোখ রেখে যে প্রশ্ন করা, সেই প্রশ্ন তারা করেন না। এবং এটা এই যে আমি আমাদের শিল্পাঞ্চল জুড়েই যদি বলি যে বালি চুরি, কয়লা চুরি বা যে অনৈতিক কাজগুলো, বিভিন্নভাবে গাছ কাটা এবং এই যে গাছের গায়ে পেরেক লাগিয়ে সেইটাকে কেমিক্যাল দিয়ে নষ্ট করে ধ্বংস করা, এটার বিরুদ্ধে দাঁড়িয়েও কিন্তু আমরা প্রতিবাদ করেছি, কাগজে লিখেছি। আমরা সবসময় খালি ভাবি উল্টো দিকে যদি শাসক আমার উপর রুষ্ট হয়। ভেবে দেখুন তো, যদি একজন সাংবাদিক সে একদিন বড়জোর একটা প্রশ্ন করলে বড়জোর তাকে কি করবে? তারা যে ওই গিফটটুকু দিচ্ছে হয়তো দেবে না, তারা খেতে দিচ্ছে হয়তো দেবে না। এইটা যদি ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকরা লড়াই না করতে পারে, তাহলে কিন্তু আগামী দিন আরও ভয়াবহ হবে। এতক্ষণ আপনারা শুনলেন যে বরিষ্ঠ প্রবীণ সাংবাদিক যিনি রয়েছেন, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন, যিনি 50 বছর ধরে সাংবাদিকতা করেছেন, শ্রী বিশ্বদেব ভট্টাচার্য। আজকে আমরা সাক্ষাৎকার পেলাম, তার শুভ জন্মদিনে আমরা তাকে শুভেচ্ছা জানিয়েছি এবং গতকাল ইন্টারন্যাশনাল প্রেস ডে গেছে এবং সেই বিষয়ে আমরা তার সাথে এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। এই আলোচনার মধ্য দিয়ে তার জীবনে যিনি যখন থেকে তিনি সাংবাদিকতা শুরু করেছিলেন, সেইখান থেকে সমস্ত রকম প্রতিবন্ধকতা থেকে এখনও পর্যন্ত 2025 সাল পর্যন্ত তিনি সাংবাদিকতা করছেন। সাংবাদিকতার বিভিন্ন মার্গদর্শন তিনি আমাদের সাথে শেয়ার করলেন। আমরা তার কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তিনি তার মূল্যবান বক্তব্য এবং তার মূল্যবান সময় আমাদের সারা পশ্চিমবাংলার বাসীর জন্য যে তিনি এতক্ষণ দিয়েছেন এবং সরাসরি সেই বক্তব্য আমরা সম্প্রচার করলাম আমাদের ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলের মধ্য দিয়ে। আমি পাপান ব্যানার্জি আপনাদের সাথেই রয়েছি এবং আন্তরিকভাবে আরেকবার ধন্যবাদ জানাই আপনাকে। নমস্কার, আমিও ধন্যবাদ দিচ্ছি। বিশেষ করে অনেক দূর থেকে তিনি এসছেন এই ওয়ার্ল্ড প্রেস ডের কথা মাথায় রেখে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি যারা দর্শক হিসেবে রয়েছেন, দেখছেন এই চ্যানেল, তাদের বলবো আপনারা এটা দেখুন এবং আপনাদের নিজের বাড়ির পাশেও যদি কোনো সমস্যা হয় এখানে খবর দিন, অথবা অন্য কোনো সাংবাদিককে খবর দিন, যাতে সেই প্রশাসনের কাছে এই খবর পৌঁছে দিতে পারে। আমার দৃঢ় বিশ্বাস, সঠিক জায়গায় সঠিক সময় যে কোনো মানুষের সমস্যা পৌঁছে দিলে প্রশাসন নড়ে চড়ে বসেন। আমি আমার জীবন দিয়ে গত 50 বছরে কিন্তু এটা উপলব্ধি করেছি এবং শত্রু যেই হোক না কেন তাকে চিহ্নিত করার দায়িত্ব কিন্তু একজন সাংবাদিকের। এটাও ভুলে গেলে চলবে না এবং আপনাকে মারধর বা অন্য কিচ্ছু করতে হবে না। আপনার কলম যথেষ্ট শক্তিশালী, আপনার ক্যামেরা যথেষ্ট শক্তিশালী, তাকে ব্যবহার করা হবে আপনাদের প্রয়োজনে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।